আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যায়। Yes, sir. আমরা এর আগে আমাদের যে চ্যাপ্টারটা শেষ করেছিলাম ওটার সাথে কিছু স্যাম্পল এমসিকিউ আমরা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। যদি ওইটা আপনাদের দেখা থাকে, কোনো কোশ্চেন থাকে, আমরা ওই চ্যাপ্টারটাতে আবার পুনরায় যাব। না হলে আমরা হয়তো আজকে চ্যাপ্টার নাম্বার 3 হার্ডওয়্যার এই পার্টটা শুরু করবো আর কি। আপনাদের দিক থেকে কোনো ফিডব্যাক থাকলে আমাকে একটু শেয়ার করবেন, তাহলে আমরা ওইটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। না হলে আমরা নতুন চ্যাপ্টার শিখে যাব। স্যার, একটা প্রশ্ন ছিল। কি বলেন? স্যার, আমরা যে অধ্যায়গুলো শেষ করতেছি এগুলো কি পরবর্তীতে আবার রিভাইজ হবে নাকি এখানে শেষ স্যার? যদি সময় পাওয়া যায়। আমাদের তো নাম্বার অফ ক্লাস 10টা থাকে। আমরা যদি আপনাদের সাথে সহযোগিতা করে অল্প সময় শেষ করতে পারি, সময় পেলে আমরা করব। আর অনেক সময় যেটা হয় যে শুধুমাত্র রিভিউয়ের জন্য আমরা একটা একটা দুইটা ক্লাস ডিজাইন করতে পারি। ধন্যবাদ স্যার। আর এমনিতে ক্লাসের মধ্যে আলোচনা করলে বা একই সাথে করে গেলে আমার মনে হয় এটা বেটার, যেহেতু এটা আমরা এখন পড়তেছি, বাকিরাও এটা রিলেট কোনো প্রশ্ন থাকলে রিলেট করতে পারবে, এটা সবার জন্য হয়তো হেল্পফুল। ফাইনালি না হলে আমরা দুইটা ক্লাস নিতে পারবো শুধুমাত্র রিভিউ করার জন্য। আমাদের স্ক্রিনটাকে দেখা যাচ্ছে চ্যাপ্টার 3 হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আসলে আমাদের খুব বেশি মানে ডিসকাশন করার তেমন কম্পোনেন্ট নাই, অনেক কিছু আমাদের সবার জানা আছে। দেখা যাবে যে এগুলো কমন কম্পোনেন্ট। তবে কিছু জিনিস আছে যেগুলো আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা দরকার। যে কম্পিউটার হার্ডওয়্যারের কয়টা পার্ট, তারপরে কম্পিউটার সিস্টেম, তারপরে মাইক্রো কম্পিউটার সিস্টেম, মিড রেঞ্জ কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। হ্যাঁ, এরপরে হচ্ছে যে মেইন ফ্রেম কম্পিউটার বিভিন্ন কম্পোনেন্ট গুলো, এইগুলো সবকিছু আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। মানে কনসেপচুয়ালি ক্লিয়ার হলে পরবর্তীতে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনে অ্যান্সার করতে গেলে আমাদের সহজে কনফিউজড হব না। আর সেকেন্ড পার্টে আছে যে কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলো, যেগুলো ইনপুট আউটপুট এবং আদার স্টোরেজ হিসাবে কাজ করে আমাদের কম্পিউটারের সাথে এবং আমাদের টেকনোলজি এবং সফটওয়্যারের সাথে। তাহলে এখানে কি কি থাকতে পারে? আউটপুটের টেকনোলজি, তারপরে বিভিন্ন ধরনের ডিস্কগুলি, ম্যাগনেটিক ডিস্ক, টেপ ডিস্ক, অপটিক্যাল ডিস্ক। তারপর আবার আমাদের এখানে কিছু জিনিস আছে যে আমরা স্টোরেজ ডিভাইসকে বিভিন্নভাবে কন্ট্রোল করি, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে, স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে। এরপর আবার আমাদের কিছু ইনফরমেশনকে ফ্রিকোয়েন্টলি ইউজ করার জন্য আমরা আমাদের মতো করে ফ্রিকোয়েন্টলি আলাদা করে সার্ভারে সফটওয়্যারে রাখি। এই পার্টগুলোকে একসাথে কম্বাইন করে আমাদের আজকের চ্যাপ্টার সেকশন 1-এ আছে আমাদের কম্পিউটার সিস্টেম, এটার আন্ডারে আছে এন্ড ইউজার কম্পিউটিং, তার সাথে কম্পিউটার হার্ডওয়্যার। সেকশন 2-তে আছে কম্পিউটার পেরিফেরাল, কম্পিউটার পেরিফেরাল সাথে ইনপুট আউটপুট এবং আদার স্টোরেজ টেকনোলজি ডিভাইসগুলি, যেগুলো কম্পিউটার এবং আমাদের টেকনোলজি সফটওয়্যারকে পরিচালনা করতে সহযোগিতা করে। আমরা একটু অংশ এখানে আন্ডারলাইন করেছি, এটা একটু আমরা সবাই পড়ার চেষ্টা করি। লেখা আছে অল কম্পিউটার্স আর সিস্টেমস অফ ইনপুট প্রসেসিং আউটপুট স্টোরেজ অ্যান্ড কন্ট্রোল কম্পোনেন্টস। খেয়াল করেন, আমরা এর আগের দিন যে পর্যন্ত দেখেছিলাম ইনপুট আউটপুট স্টোরেজ, সরি ইনপুট প্রসেসিং আউটপুট পর্যন্ত আমরা দেখেছি। এখন নতুন করে আমাদের স্টোরেজ এরিয়া এবং কন্ট্রোল কম্পোনেন্টস গুলি সংযুক্ত হচ্ছে। তো এর সাথে আমাদের খেয়াল করতে হবে যে স্টোরেজের জন্য কম্পোনেন্ট গুলো কি কি এবং কন্ট্রোলের জন্য কম্পোনেন্ট গুলো কি কি। এর সাথে আমরা আমাদের এখানে আরেকটা লাইন আমরা আন্ডারলাইন করেছি, এখানে লেখা আছে হিস্ট্রি, ট্রেন্ড, অ্যাপ্লিকেশন, সাম বেসিক কনসেপ্ট অ্যাবাউট কম্পিউটার, অ্যাবাউট টাইপস অফ কম্পিউটার সিস্টেম, যেগুলো এই মুহূর্তে আমরা ব্যবহার করছি। যদিও আমাদের এই বইটা বেশ কয়েক বছরের পুরনো, এখন পুরনো হলে এটাই আমাদেরকে ফলো করতে হচ্ছে, কারণ এটাই আমাদের সাজেশনে আছে, আমাদের রেফারেন্সে এই বইটার কথাই বলে দেওয়া আছে। আমরা প্রথমে জানবো যে টাইপ অফ কম্পিউটার সিস্টেম। আমরা যে কম্পিউটার সিস্টেম নিয়ে আলোচনা করব বা কম্পিউটার সিস্টেম সম্বন্ধে আমরা আগে একটু বেসিক জানতাম। কত ধরনের কম্পিউটার আছে? এখানে বেসিকলি আমরা 3 ধরনের দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার বা কম্পিউটিং সিস্টেম, এরপরে মিড রেঞ্জ সিস্টেম, মেইন ফ্রেম কম্পিউটার সিস্টেম। তো
তো এই তিনটাকে আমরা ব্যবহার এবং এটার সাইজ, স্টোরেজ ক্যাপাসিটি, টেকনিক্যাল স্পেসিফিকেশন, কম্পিউটারের ওয়ার্কস্টেশনের ক্যাপাসিটি, ডিজিটাল অ্যাসিস্ট্যান্সের ক্যাপাসিটি, ইউজারের ক্যাপাসিটি, ইউজারের রিকোয়ারমেন্ট, মিনি কম্পিউটারের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এন্টারপ্রাইজ সিস্টেম, এই সবগুলোকে কনসিডার করে মেইন ফ্রেম কম্পিউটারগুলোকে তিনটা ভাগে আসলে, সরি মেইন ফ্রেম না, কম্পিউটার সিস্টেমটাকে তিনটা ভাগে আসলে এখানে ক্লাসিফাই করা হয়েছে। তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে মাইক্রো কম্পিউটার সিস্টেম, এরপর আছে মিড রেঞ্জ কম্পিউটার সিস্টেম, এরপর আছে মেইন ফ্রেম কম্পিউটার সিস্টেম। তাহলে মাইক্রো কম্পিউটার সিস্টেম আমরা যেটা আসলে নিজেরা পার্সোনালি ইউজ করি, পার্সোনাল কম্পিউটার, নেটওয়ার্ক কম্পিউটার, টেকনিক্যাল ওয়ার্ক স্টেশন, তারপরে আগে যেটা পিডিএ ব্যবহার হতো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, এরপরে ইনফরমেশন অ্যাপ্লায়েন্সেস। তাহলে মাইক্রো কম্পিউটার আমরা বুঝছি কি কি, আমাদের পার্সোনাল কম্পিউটার মানে আমাদের এই ল্যাপটপ যেটা ছোট আকারের, তারপরে নেটওয়ার্ক কম্পিউটার, নেটওয়ার্কে কানেক্টেড কম্পিউটার, এরপরে টেকনিক্যাল ওয়ার্ক স্টেশন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এরপর ইনফরমেশন অ্যাপ্লায়েন্সেস। এই সবগুলোকে আমরা আনছি কম্পিউটার বা মাইক্রো কম্পিউটিং সিস্টেমের আন্ডারে। আমি একটা ছোট্ট ফোন ধরে নেই, আবার রিভার্স। তো আমাদের মাইক্রো কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে আমাদের পার্সোনাল কম্পিউটার, নেটওয়ার্ক কম্পিউটার, টেকনোলজিক্যাল সরি টেকনিক্যাল ওয়ার্ক স্টেশন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স এবং ইনফরমেশন অ্যাপ্লায়েন্সেস, এই সবগুলোকে মাইক্রো কম্পিউটিং সিস্টেমের আন্ডারে ক্লাসিফাই করা হয়েছে। তাহলে মাইক্রো কম্পিউটিং সিস্টেম সম্বন্ধে আমরা যদি আরেকটু ডিটেইলে বুঝতে চাই আমাদের নিজেদের ভাষায়, আমরা মাইক্রো কম্পিউটিং সিস্টেম ক্লিয়ার হতে পারছি কিনা? হ্যালো। আমরা আমরা কিছু এক্সাম্পল এখানে আলোচনা করতে পারি, মাইক্রো কম্পিউটিং সিস্টেমের এক্সাম্পল কি হতে পারে? জি, আমাকে কোন প্রশ্ন করেছিলেন, আমি কি বুঝতে পারিনি। কোনো প্রশ্ন ছিল কি? হ্যাঁ স্যার, বলছি যে টেকনিক্যাল ওয়ার্ক স্টেশন এটাকে মানে এটা একটু মানে এক্সপ্লেইন করলে বুঝতে পারতাম। জি জি, আমি এটা বুঝাই বলতেছি। সাথে সাথে হচ্ছে যে আমরা আমাদের এখন কাজ করার জন্য দেখা যায় যে আমরা ফুল ফেজে কম্পিউটার ব্যবহার না করে আমরা অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কে কানেক্টেড শুধুমাত্র ইনপুট আউটপুট ডিভাইসটাকে ইউজ করি। ফুল ফ্লেজে আমাদের এখানে সিপিইউ থাকে না, বা হইতেছে যে আমাদের সব ধরনের কম্পিউটিং ফ্যাসিলিটি থাকে না, নেটওয়ার্কে কানেক্টেড হয়ে আমরা শুধুমাত্র ইনপুট আউটপুট দেই। ওই পার্টটুকু আসলে মাইক্রো কম্পিউটারের পার্টে ইউজ করা হয়েছে। আর এটা কি সফটওয়্যার ইনস্টলেশন করে যেটা, এটা এই টাইপের কিছু নাকি? সফটওয়্যার ইনস্টলেশন তো আমরা সবগুলোর ক্ষেত্রেই করি, কিন্তু এই এই পার্টটাতে হচ্ছে যে আমাদের ওই কম্পিউটারটা ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার না, বাট একটা পারপাসের জন্য নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইস হিসেবে কাজ করে, মানে ওটা ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার না। কারণ ইন্ডাস্ট্রিতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়। দেখা যায় যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট, ওইখানে সম্পূর্ণ কম্পিউটারে সবকিছু নাই, বাট ওইখানে কিছু ডাটা এন্ট্রি করার জন্য বা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ওখানে কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিভাইস থাকে, টাচ স্ক্রিন থাকতে পারে, কোনো ডিভাইস থাকতে পারে। ওটার মাধ্যমে তারা আসলে ওটাকে মেনটেন করে, মানে প্রোডাক্টিভিটি বা ওটা ডিজাইন স্লিক এগুলো মেনটেন করে। ওই পার্টটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ওয়ার্ক স্টেশন। এবং এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় সাইন্টিফিক কাজে, সাইন্টিফিক অ্যাপ্লিকেশনের কাজে। আর আমরা যদি আরেকটু সহজ করে চিন্তা করি, টেকনিক্যাল ওয়ার্ক স্টেশনটা হবে এরকম: ইজ এ স্পেশাল কম্পিউটার ডিজাইন ফর টেকনিক্যাল অর সাইন্টিফিক অ্যাপ্লিকেশন, মানে যেটা স্পেশালি ডিজাইন করা টেকনিক্যাল কাজ এবং সাইন্টিফিক অ্যাপ্লিকেশনের জন্য। আর যেগুলো সাধারণ কম্পিউটার ইন জেনারেল ইউজ, সেটা তো আমাদের পার্সোনাল কম্পিউটার, নেটওয়ার্ক কম্পিউটার বা পিডিএ, ডেস্কটপ কম্পিউটার। তাহলে আমরা এইটুকু আন্ডারস্ট্যান্ডিং রাখি যে
workstation, technical workstation is a special computer designed for technical or scientific application. এবং এইগুলো মোস্ট অফ দ্য কেসে সিঙ্গেল ইউজ হয়। সিঙ্গেল ইউজ হয় মানে হচ্ছে যে সিঙ্গেল ব্যক্তি ইউজ হয় না, সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য বা সিঙ্গেল পারপাসের জন্য, সিঙ্গেল সিস্টেমের জন্য এরকম ভাবে ইউজ হয়। সেটা যে কোনো ব্যক্তিই করতে পারে, বাট সিঙ্গেল বা পার্টিকুলার পারপাসের জন্য করা হয়। তাহলে আমরা যদি এটাকে আরেকটু নিজেদের ক্লিয়ার করার জন্য বলি, যখন কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ওয়ার্কশপে কাজ করা হয়, ওইটার সাথে যে স্পেশাল নেচারের সিস্টেম ডিজাইন করা, ওই সিস্টেমের মধ্যে যে কম্পিউটার থাকে ওটা হচ্ছে টেকনিক্যাল কম্পিউটার বা টেকনিক্যাল ওয়ার্কস্টেশন। ধরেন আমরা যদি আমাদের হাতের কাছে কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান বা আমরা উড কার্ভিং এর ক্ষেত্রে যদি বলি, যদি উড কার্ভিং এর ক্ষেত্রে বলি, উড কার্ভিং এর ক্ষেত্রে দেখা যায় যে তারা স্পেশালি ডিজাইন করে, যেটাকে আমরা বলি সিএনসি কাটিং মেশিন বা সিএনসি এরকম ডিজাইনের যে মেশিনগুলো থাকে, এগুলো স্পেশালি ডিজাইন ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এগুলোর সাইজও বড় হয় এবং এগুলো একটা পার্টিকুলার পারপাসে, ডিজাইন পারপাসে শুধুমাত্র ব্যবহার করা যায়, অন্য কোনো কাজে এটাকে আর ব্যবহার করা যায় না। ওই পার্টটুকু টেকনিক্যাল ওয়ার্কস্টেশন। তাহলে মাইক্রো কম্পিউটিং সিস্টেম সম্বন্ধে আমরা একটা বেসিক আইডিয়া গ্রো করলাম। এরপর আছে মিড রেঞ্জ কম্পিউটিং সিস্টেম বা মিড রেঞ্জ সিস্টেম, যেটাকে বলে নেটওয়ার্ক সার্ভার, এবং এটার সাথে মিনি কম্পিউটার শব্দটা যুক্ত করা আছে, ওয়েব সার্ভার যুক্ত করা আছে। মিনি কম্পিউটার বলছি আমরা এই কারণে যে এইটা আসলে মাইক্রোর পরের ধাপ, আর ওয়েব সার্ভার এবং মাল্টি ইউজার সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল কম্পিউটারগুলোকে মেইন ফ্রেম সিস্টেমে যাওয়ার আগে একটা নেটওয়ার্কে কানেক্টেড করা হয়, যেটাকে আমরা নেটওয়ার্ক সার্ভার বলি। বেশ কিছু ক্ষেত্রে হয়তো ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড থাকে এবং একসাথে অনেকগুলো ইউজারকে কানেক্টেড করা হয়, মাল্টি ইউজার কানেক্টেড থাকে। এটা হচ্ছে মিড রেঞ্জ কম্পিউটার বা মিড রেঞ্জ কম্পিউটিং সিস্টেম। আমরা আরো ডিটেলে যাব, নিচে অনেক লেখা আছে, জাস্ট আমরা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করছি। তারপরে আছে মেইন ফ্রেম সিস্টেম, যেটা আসলে একটু লার্জ ভলিউমের এন্টারপ্রাইজ সলিউশন, এন্টারপ্রাইজ সিস্টেম বা সুপার সার্ভার। তারপর ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম এবং সুপার কম্পিউটার। ট্রানজ্যাকশন প্রসেসিং বলছি এই কারণে যে অনেক প্রতিষ্ঠান আছে যাদের হিউজ ট্রানজ্যাকশন হয়, ওই ট্রানজ্যাকশনগুলি তাদের আলাদা করে একটা সার্ভার ডিজাইন করতে হয়, যেখানে শুধুমাত্র ট্রানজ্যাকশনকেই তারা প্রসেস করবে, মনিটর করবে। যে ওই পার্টটুকু কনফার্ম করার জন্য আমাদের ট্রানজ্যাকশন প্রসেসিং বা ট্রানজ্যাকশন প্রসেসর নামে আলাদা করে সিস্টেম ডেভেলপ করতে হয়। তাহলে আমরা তিনটা বেসিক ক্যাটাগরি জেনে গেলাম কম্পিউটিং সিস্টেমের। আচ্ছা, আমাদের যেটা আমরা একটু আগে বললাম যে মাইক্রো কম্পিউটিং সিস্টেমের ডিটেল নিচে বলে দেওয়া আছে। এখানে আমরা দেখি মাইক্রো কম্পিউটিং সিস্টেম আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি অফ কম্পিউটার সিস্টেম ফর বোথ বিজনেস পিপুল অ্যান্ড কনজিউমার, মানে ইন্ডিভিজুয়ালরা, কনজিউমাররা এবং যারা বিজনেস পিপুল তাদের সবার জন্যই মাইক্রো কম্পিউটারটা একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি অফ কম্পিউটার সিস্টেম। এবং এইটাকে আমরা অনেক সময় ইউজুয়ালি পার্সোনাল কম্পিউটার বা সংক্ষেপে পিসি বলে থাকি। তাহলে এ মাইক্রো কম্পিউটার is much more than a small computer for use by an individual as an communication device. তাহলে যতটুকু স্মল করা যায়, মানে এখন তো পার্সোনাল কম্পিউটার, মাইক্রো কম্পিউটার বিভিন্ন রেঞ্জেই পাওয়া যায়, মানে এটাকে একটা স্মলার ভার্সন এবং ইন্ডিপেন্ডেন্ট একটা ভার্সনকে ডিজাইন করা হয়েছে, যে এইটা অন্য যে কোনো কম্পিউটারের সহযোগিতা ছাড়া নিজেই কম্পিউটিং ফ্যাসিলিটিসগুলি, সার্ভিসগুলি এনশিওর করতে পারে। তো মাইক্রো কম্পিউটার গুলো বিভিন্ন সাইজের হয় এবং বিভিন্ন শেপের হয়, বিভিন্ন পারপাসের অনুযায়ী তাদেরকে ডিজাইন করা হয়। পার্সোনাল কম্পিউটার বা অ্যাভেলেবল হ্যান্ডহেল্ড ডিভাইস, নোটবুক যেটা আমরা ল্যাপটপ ব্যবহার করি, এরপর আছে ট্যাবলেট, পোর্টেবল, স্মল ডেস্কটপ। তারপর অনেক সময় দেখা যাচ্ছে স্ট্যান্ডিং মডেলের বা কিওস্ক হিসেবে ব্যবহার করা হয়, বেসড অন দেয়ার ইউজ অ্যান্ড রিকোয়ারমেন্ট, ইনক্লুডিং হোম, পার্সোনাল, প্রফেশনাল ওয়ার্কস্টেশন এবং মাল্টি ইউজার সিস্টেম। তাহলে মাইক্রো কম্পিউটারটা এমন শেপে বা এমনভাবে প্রিপেয়ার করা হয় যেটা প্রয়োজন অনুযায়ী তাকে ডিজাইন করা হয় এবং বিভিন্ন শেপে বিভিন্ন প্লেসে ব্যবহার করা যায়। হ্যান্ডহেল্ড ডিভাইস, নোটবুক, ল্যাপটপ, ট্যাবলেট, পোর্টেবল ডিভাইস, ডেস্কটপ, ফ্লোর স্ট্যান্ডিং মডেল, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, বেসড অন দেয়ার রিকোয়ারমেন্ট। কোথায় কোথায় ব্যবহার হয়? দে আর ইউজড ইন ইনক্লুডিং হোম, পার্সোনাল, প্রফেশনাল ওয়ার্কস্টেশন অ্যান্ড মাল্টি ইউজার সিস্টেম। তাহলে মাইক্রো কম্পিউটার আসলে সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, ইনক্লুডিং কাস্টমার অ্যান্ড প্রফেশনাল ইউজ বা কনজিউমার অ্যান্ড প্রফেশনাল ইউজ।
এবং মোস্ট মাইক্রো কম্পিউটার ডিজাইন গুলোই করা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্যান্ড অ্যালোন পিসি হিসাবে, যে ইন্ডিপেন্ডেন্টলি ইউজারের রিকোয়ারমেন্ট গুলি ফুলফিল করতে পারে উইদাউট হেল্প অফ আদার সার্ভার, আদার পাওয়ার কানেকশন, আদার পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস গুলি কানেক্টেড করলে আমার ইউজারের অ্যাকসেপ্টেবিলিটি, ইউজারের কম্পেটেবিলিটি বাড়ে এবং আমাদের ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস দেওয়ার অপরচুনিটি হয়। নিচে আমরা একটা চিত্র আকারে আছে, দেখবো এটা। এইটা এইচপির একটা ল্যাপটপের ছবি, মানে ছোট আকারের একটা নোটবুক বা যেটা আমরা একটা ল্যাপটপ বলছি। ডান দিকের এটাও একটা মাইক্রো কম্পিউটার, যেটা আসলে পার্সোনাল ওয়ার্কস্টেশন বা প্রফেশনাল ওয়ার্কস্টেশনে ব্যবহার করা হয়। নিচের এটা একটা টেকনিক্যাল ওয়ার্কস্টেশন হিসেবে এখানে টেকনিক্যাল কাজের বা সাইন্টিফিক কাজের জন্য হিউলেট প্যাকার্ডের একটা সার্ভারের রিকোয়ারমেন্ট এখান থেকে দেখাচ্ছে ওরা, যে দি মাইক্রো কম্পিউটার এজ এ টেকনিক্যাল ওয়ার্কস্টেশন সোর্স হচ্ছে কার্টেসি বাই হিউলেট প্যাকার্ড, তাদের কাছ থেকে ছবিটা সংগ্রহ করেছে। তো আমরা যে তিন ধরনের কম্পিউটারকে এখানে ডিজাইন করছি বা চিন্তা করছি, বিজনেস প্রফেশনাল, মাল্টিমিডিয়া হেভি ইউজার এবং নিউ কামার বা নিউ কম্পিউটার ইউজারদের কথা চিন্তা করে একটা বেসিক কম্পিউটারে কোন প্রফেশনাল বা কোন ক্যাটাগরির জন্য মিনিমাম কি কি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট থাকে তার একটা তুলনামূলক চিত্র। মানে এইটাই যে পার্মানেন্টলি হবে বিষয়টা বা কমপ্লিটলি হবে বিষয়টা এরকম না, একটা মিনিমাম কম্পারেবল স্টেটমেন্ট এখানে তুলে ধরা, যেন আসলে অন্যদের একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয় যে প্রফেশনাল বিজনেস কম্পিউটারের ক্যাপাসিটি, স্টোরেজ এবং তার কম্পেটেবিলিটি কেমন থাকে, মাল্টিমিডিয়া হেভি ইউজার বা গেমারদের জন্য কেমন, এবং যারা এলিমেন্টারি ইউজার, প্রাইমারি নিউ ইউজার তাদের জন্য কেমন। তিনটা ক্যাটাগরিতে এখানে হার্ডওয়্যারের এবং স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে। তো আমরা যদি নিউ কামারদের ক্ষেত্রে দেখি, যে নিউ যারা কম্পিউটার ইউজার তাদের জন্য র্যামের ক্যাপাসিটি 2 GB হলেই হয়তো একটা মিনিমাম লেভেলে কাভার করে। হার্ড ডিস্ক ড্রাইভের ক্যাপাসিটি 120 থেকে 160, মনিটর 15 থেকে রেঞ্জ 17 বা ইউজেবল রিকোয়ারমেন্ট। এরপরে এর সাথে সিডি রিরাইটেবল বা ডিভিডি থাকতে পারে, ইউএসবি পোর্ট, এবং প্রযোজ্য ক্ষেত্রে আউটপুটের জন্য ইনজেক্ট প্রিন্টার বা প্রিন্টার থাকতে পারে। মাল্টিমিডিয়া ইউজার যারা, তাদের জন্য দেখা গেছে র্যামটা একটু বেড়ে গেল, আগে ছিল 2 GB, এটা হলো 4 থেকে 8 GB র্যাম। 120 থেকে 60 ছিল হার্ড ড্রাইভের ক্যাপাসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি, হলো 250+। মনিটরের ক্যাপাসিটি, যেহেতু এটা গেমিং মাল্টিমিডিয়া, এই জন্য এটা একটি লার্জ ভলিউমের 19 ইঞ্চ মিনিমাম একটা সাজেশন আছে। এরপরে আমাদের এখানে ডিভিডি রম, রিরাইটেবল ডিস্ক থাকবে, ভিডিও কার্ড থাকবে, যেহেতু এখানে ভিডিও প্লে হবে, মাল্টিমিডিয়া হবে, প্লাস হচ্ছে ইউএসবি পোর্ট, সাউন্ড কার্ড এবং লেজার প্রিন্টার বা আদার যে কোনো হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার। আর বিজনেস প্রফেশনালদের ক্ষেত্রে এটার আরেকটু অ্যাডভান্স ভার্সন, যেখানে হলো 3 থেকে 4 GHz ডুয়েল কোর প্রসেসরের সিপিইউ বা প্রসেসিং ইউনিট ব্যবহার করা হবে, 4 থেকে 8 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক স্টোরেজ ডিভাইস, আপ টু 19 ইঞ্চ ফ্ল্যাট বা আদার ডিসপ্লে, সিডি রম, ডিভিডি রম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এবং ফাইনালি কালার প্রিন্টার বা মাল্টিমিডিয়া কালার প্রিন্টার। এই তিনটাকে একসাথে করে আসলে আমাদের এখানকার কম্পোনেন্ট গুলোকে ডিজাইন করা। 9 মিনিট, আমি তো ক্লাসে, কিছু লাগবে? তো আমরা এই তিনটা ক্লাসিফিকেশন যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা নেক্সট স্টেপে যাব, অথবা আপনাদের প্রশ্ন থাকলে আমাকে শেয়ার করতে পারেন। বিজনেস প্রো, মাল্টিমিডিয়া, নিউ কামার। ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই আর কি। এরপরে আমাদের পার্টে যেটা আছে অপারেটিং সিস্টেম নিয়ে, যে আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করবো এগুলো রেডি অপারেটিং সিস্টেম কিনা, বা অপারেটিং সিস্টেম গুলো আসলে ইউজার কম্পিটেবিলিটি অনুযায়ী ডিজাইন করা, প্লাস হচ্ছে এটা র্যাম রমের ক্যাপাসিটি, সাথে আছে কানেক্টিভিটি, কারণ আমরা যদি ওয়াইড রেঞ্জে কাজ করতে যাই আমাদেরকে নেটওয়ার্কে কানেক্টেড হইতে হবে, কানেক্টিভিটি এনশিওর করা, এবং সাথে সাথে আসলে
যেহেতু আমরা ওয়াইড রেঞ্জে কানেক্টেড হবো, তাহলে সিকিউরিটি এনশিওর করা দরকার। আমি যখন স্ট্যান্ড অ্যালোন হিসাবে এককভাবে আমার পিসিটা আমি ব্যবহার করি, তখন আমি এখানে সিকিউরিটি মিনিমাম লেভেলে রাখলেও তেমন কোনো সমস্যা নেই। যখন আমার এই পিসিটা নেটওয়ার্ক কানেক্টেড হবে, অনেক জায়গার সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করবে, তখন আমাকে সিকিউরিটি এনশিওর করতে হবে। কারণ আমার এই এই ডিভাইসের মধ্যে বা আমার এই কম্পিউটারের মধ্যে যদি ইনফরমেশন বা ডাটা থাকে, সেটা যদি সিকিউরিটি দিয়ে এনশিওর না করা হয়, ইকুইপড করা না হয়, তাহলে এই ডাটাগুলি কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, অন্য কোথাও শেয়ার হয়ে বা কপি হয়ে যেতে পারে। তাহলে আমরা যখনই কোনো অপারেটিং সিস্টেম ডিজাইন করব, রিকোয়ারমেন্ট অনুযায়ী, উইন্ডোজের রিকোয়ারমেন্ট বা আদার অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্ট, সাথে সাথে আমার ওয়াইড রেঞ্জে কাজ করার জন্য কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হবে, নেটওয়ার্ক মেশিনটা নেটওয়ার্কে কানেক্টেড করতে হবে, কর্পোরেট লাইফে কাজ করা বা ইন্টারনেটে মেশিনগুলোকে অন্য পিসির সাথে কানেকশন এস্টাবলিশ করা এবং ইকুইপ করা। সাথে সাথে যখন আমরা নেটওয়ার্কে কানেক্টেড হবো, নেটওয়ার্ক স্টেশন মডার্ন কম্পিউটার এনভায়রনমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি এনশিওর করতে হবে, কারণ সিকিউরিটি এনশিওর না করলে আমার এখানে যে ডাটা বা ইনফরমেশন এগুলো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। এরপরে আমাদের একটা টপিক হচ্ছে কম্পিউটার টার্মিনাল। তো কম্পিউটার টার্মিনাল বোঝার আগে আমাদের একটু টার্মিনালটা একটু ক্লিয়ার হওয়া দরকার, যে টার্মিনাল জিনিসটা কি। এটা আমরা একটু ক্লিয়ার হই, তাহলে সহজে কম্পিউটার টার্মিনালটা ক্লিয়ার হইতে পারবো। Terminals essentially any device that allows access to a computer are undergoing a major conversion to network computer device। তাহলে আমি যখন কোনো নেটওয়ার্কে কানেক্টেড কোনো কম্পিউটারে কানেকশন নিতে যাব, তখন আমি যে ডিভাইসটা ব্যবহার করবো এটা হচ্ছে আমার টার্মিনাল। তাহলে আমি যদি কোনো কম্পিউটার ব্যবহার করি, তাহলে ওটা কম্পিউটার টার্মিনাল। কম্পিউটার টার্মিনাল কয়েক ধরনের থাকে। বেসিক্যালি এখানে আমরা দুই ধরনের টার্মিনালকে বেশি ব্যবহার করতে দেখি। একটা হচ্ছে আমাদের ডাম টার্মিনাল, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনাল। তাহলে ডাম টার্মিনাল এবং ইন্টেলিজেন্ট টার্মিনালের মধ্যে কিছু তফাৎ আছে। যেই টার্মিনালের ক্যাপাসিটি লিমিটেড এবং ইনপুট আউটপুটের মধ্যেই সীমাবদ্ধ, মানে কিবোর্ড, ভিডিও মনিটর এগুলো দিয়ে আমরা ইনপুট নিতে পারি, এই লিমিটেড প্রসেসিং ক্যাপাসিটির মধ্যে থাকে, এগুলো হচ্ছে আমাদের জন্য ডাম টার্মিনাল। ওইটা আবার রিপ্লেস করে নিয়েছে আমাদের ইন্টেলিজেন্ট টার্মিনাল হিসাবে, যেগুলো পরবর্তীতে মডিফাইড হয়ে নেটওয়ার্ক পিসিতে কনভার্ট হয়েছে। তাহলে নেটওয়ার্ক টার্মিনালের ক্ষেত্রে ইনক্লুডেড থাকতেছে আমাদের বিভিন্ন ধরনের উইন্ডোজ টার্মিনাল সহ, উইন্ডোজ টার্মিনাল, ডাম টার্মিনাল এবং হচ্ছে আমাদের ইন্টেলিজেন্ট টার্মিনাল। তাহলে ইন্টেলিজেন্ট টার্মিনালের ক্ষেত্রে আমাদের একটা ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সি এটাকে ইন্টারনেটে বা ইন্ট্রানেটে কানেক্টেড থাকতে হবে, কারণ ডিপেন্ডস অন ইন্টারনেট অ্যান্ড ইন্ট্রানেট ফর ওয়েবসাইট সার্ভার ফর প্রসেসিং দেয়ার অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইন অ্যাডিশন একটা আলাদা রকমের টার্মিনাল ব্যবহার করে, যেটাকে ট্রানজেকশনাল টার্মিনাল বলে। ট্রানজেকশনাল টার্মিনালগুলি মেইনলি ব্যবহার করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ফর দেয়ার ট্রানজেকশন, মোস্টলি ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং এটিএম অর আদার পজ নেটওয়ার্ক। তাহলে এটিএম নেটওয়ার্কের যে কম্পিউটার ব্যবহার, সেটা হচ্ছে ট্রানজেকশন টার্মিনাল। ওটা কম্পিউটারকে ব্যবহার করে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে মেইন ফ্রেম সার্ভারে কানেক্টেড হয়ে আমরা ট্রানজেকশনগুলিকে প্রসেস করি। তাহলে যে টার্মিনালের মাধ্যমে ট্রানজেকশন প্রসেস করি, সেটা হচ্ছে আমাদের ট্রানজেকশন টার্মিনাল। ট্রানজেকশন টার্মিনালগুলি মোস্টলি ব্যবহৃত হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকে, রিটেইল স্টোরে, ফ্যাক্টরিতে এবং আদার ট্রানজেকশনাল সাইট। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমাদের কমনলি ইউজ ট্রানজেকশনাল টার্মিনাল হচ্ছে এটিএম এবং পজ মেশিন, পয়েন্ট অফ সেল। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটটাতে যাব, নেটওয়ার্ক কম্পিউটারে।
আচ্ছা, পার্টিসিপেন্টরা কি আছেন? মানে আমার কথা ক্লিয়ার কিনা আমি ঠিক বুঝতেছি না, আমি একা একা বলে যাচ্ছি। তাহলে আমরা হ্যাঁ ঠিক পরেরটাতে আছে, কন্টিনিউ করি। স্যার আছে স্যার। আচ্ছা, না হ্যাঁ আমার জানা দরকার যে আমরা ক্লিয়ার কিনা আর কি, একদম সবাই হ্যাঁ হ্যাঁ রেসপন্স নাই তো। স্যার ক্লিয়ার স্যার। জি, আমরা তাহলে সামনের দিকে যাই। আমাদের Yes. টার্মিনাল বা নেটওয়ার্ক টার্মিনালের পরের নেটওয়ার্ক টার্মিনাল কম্পিউটারের পরের পার্ট হচ্ছে আমাদের নেটওয়ার্ক কম্পিউটার। নেটওয়ার্ক কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার গুলোকে ডিজাইন করা হয় প্রাইমারি ফর পার্সোনাল ইউজ, বাট এটা পরবর্তীতে কর্পোরেট এবং আদার ইন্টেন্ডেড ইউজের জন্য ইন্টারনেট এবং ইন্টারনেটের হেল্প নিয়ে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অপারেশনাল ইফিসিয়েন্সি এবং এক্সপেন্টেড করার জন্য এটাকে নেটওয়ার্কে কানেক্টেড করে ব্যবহার করা হয়। এবং নলেজ ওয়ার্কার বা নলেজ শেয়ারিং যারা করে, যারা লিমিটেড কম্পিউটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে, তারা সবাই নেটওয়ার্ক কম্পিউটারে মেম্বার হয়ে কাজ করে। তাহলে নেটওয়ার্ক কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার ক্যাটাগরি ডিজাইন প্রাইমারিলি ফর ইউজ উইথ ইন্টারনেট অ্যান্ড কর্পোরেট ইন্টারনেট। তাদের জন্য বাই হচ্ছে যারা এখানকার ওয়ার্কার বা এমপ্লয়ি, অপারেশনাল এমপ্লয়ি, ক্লারিক্যাল ওয়ার্কার, এবং যারা এখানকার স্পেশালাইজ বা নলেজ ওয়ার্কার। তাহলে আমাদের আরেকটা পার্ট এখানে আছে যে আমরা যতটুকু ব্যবহার করছি এটার জন্য আমাদের নেটওয়ার্ক, কম্পিউটার, ইন্টারনেট সবকিছু মিলে যে এক্সপেন্ডিচার, এটাকে বলে হচ্ছে টোটাল কস্ট অফ ওনারশিপ, টিসিও বলে। আমরা আগে যেমন মাইক্রো কম্পিউটার আরেকটা দেখেছিলাম যে সেখানে দেখা ছিল ইনফরমেশন অ্যাপ্লায়েন্সেস। ইনফরমেশন অ্যাপ্লায়েন্সের মধ্যে ইউজ হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স। কি প্রশ্ন ছিল কিছু? ইনফরমেশন এরপরে আমাদের টপিক ইনফরমেশন অ্যাপ্লায়েন্স। ইনফরমেশন অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে মোস্টলি ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে যে আমাদের পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স বা পিডিএ, বা মোস্ট পপুলার ক্ষেত্রে দেখা গেছে যে অন্যান্য ক্যাটাগরির পিডিএ গুলো, যেগুলো টাচ স্ক্রিন, পেন বেসড, হ্যান্ড রাইটিং রিকগনিশন, বা কিপ্যাড, মোবাইলের কিপ্যাড, ইমেল রাইটিং, ইমেল রিসিভিং, অ্যাক্সেস, বা এক্সচেঞ্জ ইনফরমেশনের অ্যাপয়েন্টমেন্টের কোনো ডিভাইস বা ওয়েব সার্ভারের একটা পার্ট। এই সবগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স। এগুলো আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে এবং এগুলো মাইক্রো কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। আমরা অনেক আগে দেখতাম যে ব্ল্যাকবেরি নামে একটা ফোন ছিল, এখন হয়তো ওইভাবে আর পাওয়া যায় না, কারো কাছে থাকতে পারে। তো ব্ল্যাকবেরিটা ছিল, এরপর এর বাইরে আইবিএম এর কিছু এরকম ডিভাইস ছিল। পিডি এর একটা স্যাম্পল ছবি, আইফোনের ফার্স্ট ভার্সন মনে হয় এটা। আমাদের দ্বিতীয় ক্যাটাগরির কম্পিউটার ছিল মিড রেঞ্জ সিস্টেম। মিড রেঞ্জ সিস্টেম আমরা তখন বলছিলাম যে এগুলো মেইন ফ্রেম কম্পিউটার হয় এবং এটার সাথে মেইন ফ্রেম কম্পিউটার চেয়ে একটু ছোট ভার্সনের হয়, এবং এইটা সার্ভার বা আমাদের বিজনেস অ্যাপ্লিকেশন গুলোকে প্রসেসিং ক্যাপাসিটি গ্রো করার জন্য ব্যবহার করা হয়। তাহলে মিড রেঞ্জ সিস্টেম আর প্রাইমারিলি হাই এন্ড নেটওয়ার্ক সার্ভার অ্যান্ড আদার টাইপ অফ সার্ভার দ্যাট ক্যান হ্যান্ডেল দ্য লার্জ স্কেল প্রসেসিং অফ মেনি বিজনেস অ্যাপ্লিকেশন। তাহলে মিড রেঞ্জ সিস্টেমটা মোস্টলি ইউজ হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যদিও এটা মেইন ফ্রেম কম্পিউটারের মতো এত পাওয়ারফুল না, কিন্তু এটা বিজনেসের ক্ষেত্রে সার্ভার বা মিনি স্মল সার্ভার হিসেবে এটা ভালো কাজ করে। মেইন ফ্রেম সিস্টেমের চাইতে এটার আকার এবং ক্যাপাসিটি দুইটাই একটু ছোট হয়। মিড রেঞ্জ সিস্টেম যে আমি নিচে যেটুকু হাইলাইট করেছি এটুকু একটু আমরা গো থ্রু করি, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। মিড রেঞ্জ সিস্টেম ফার্স্ট বিকেম পপুলার অ্যাজ মিনি কম্পিউটার ফর সাইন্টিফিক রিসার্চ। তারপর আছে ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেস মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। তাহলে মিনি কম্পিউটার could easily handle such uses because these applications are narrow in scope and do not demand for processing of versatility of mainframe system.
Mid-range system include servers used in industrial process control, manufacturing plants, play major role in computer-aided manufacturing, can also take form of powerful technical workstation for computer-aided design and other computation and graphics intensive application. Mid-range system are also used for front-end server to assist mainframe computer in telecommunication processing and network management. এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এই জন্য এটা হাইলাইট করা। পরের ক্লাসিফিকেশন আছে মেইন ফ্রেম কম্পিউটিং সিস্টেম। এটা লার্জ, ফাস্ট এবং পাওয়ারফুল কম্পিউটার সিস্টেম। মেইন ফ্রেম ক্যান প্রসেস থাউজেন্ডস অফ মিলিয়ন ট্রানজেকশন পার সেকেন্ড, মানে একসাথে অনেক ট্রানজেকশনকে সে প্রসেস করতে পারে, মেইনটেইন করতে পারে। মেইন ফ্রেম ক্যান অলসো হ্যাভ লার্জ প্রাইমারি স্টোরেজ ক্যাপাসিটি অনেক বড় হয়। Their main memory capacity can range from hundreds of gigabytes and many terabyte of primary storage. তাহলে আমরা খেয়াল করে দেখবো যে প্রথম যে দুইটা আমরা ক্যাটাগরি দেখলাম, মাইক্রো কম্পিউটার, মিড রেঞ্জ কম্পিউটার, তারপরের ধাপ হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এটা বড় ভলিউমের পাওয়ারফুল কম্পিউটিং সিস্টেম। মেইন ফ্রেম কম্পিউটার ক্যান অ্যাক্সেস থাউজেন্ড অফ মিলিয়ন ট্রানজেকশনস পার সেকেন্ড। মেইন ফ্রেম কম্পিউটার ক্যান অলসো হ্যাভ লার্জ ক্যাপাসিটি স্টোরেজ। Mainframe computer memory capacity can range from hundreds of gigabytes to many terabytes of primary storage. তাহলে এই ক্যাপাসিটি গুলো যে কম্পিউটারে থাকবে সেগুলো হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, মানে যেটা অনেক স্পিডি হবে, প্রসেসিং ক্যাপাসিটি অনেক হাই থাকবে, স্পিড বেশি থাকবে, স্টোরেজ ক্যাপাসিটি, র্যাম ক্যাপাসিটি অনেক বেশি থাকবে। নিচে একটা ছবি আছে, আমরা দেখবো আর কি, সুবিধা নেই। অনেক ক্ষেত্রে মেইন কম্পিউটারকেও সুপার সার্ভার বলা হয়, তাহলে এটাও এমসিকিউতে থাকতে পারে। মেইন কম্পিউটার আর অলসো ওয়াইডলি ইউজড অ্যাজ সুপার সার্ভার্স ফর লার্জ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অ্যান্ড হাই ভলিউম ইন্টারনেট ওয়েবসাইট অফ লার্জ কোম্পানিজ। অনেক বড় কোম্পানির জন্য ইন্টারনেট ওয়েবসাইটে অনেক বেশি কাস্টমার বা ক্লায়েন্ট কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আমাদের সুপার সার্ভার প্রয়োজন হয়। সুপার সার্ভার হিসেবে মেইন ফ্রেম কম্পিউটারকে আমরা ব্যবহার করতে পারি। একটা মেইন ফ্রেম কম্পিউটারের ছবি এখানে দেওয়া আছে। আমরা একটু আগে বলছিলাম সুপার সার্ভারের সাথে আরেকটা ওয়ার্ড চলে আসে, সুপার কম্পিউটিং সিস্টেম বা সুপার কম্পিউটার সিস্টেম। The term supercomputer describes a category of extremely powerful computer system specifically designed for scientific, engineering, and business applications requiring extremely high speed for massive numeric computation. আমি একটু হাইলাইট করে দিই এই পার্টটুকু, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এর পরের পার্টে আমরা যদি এটা ক্লিয়ার থাকি, তারপরে আছে যে সুপার কম্পিউটারকে আমরা অনেক সময় প্যারালাল প্রসেসিং আর্কিটেকচারের জন্য ব্যবহার করি, কারণ দেখা যায় যে একসাথে অনেক কিছু প্যারালালি ইউজ করার জন্য আমাদের কম্পিউটিং ক্যাপাসিটি, স্টোরেজ, প্রসেসিং ক্যাপাসিটি এগুলো একটু লার্জ ভলিউমের হইতে হয়, লার্জ স্কেলের হয়, এবং লার্জ ডাটা মাইনিং এর জন্য সুপার কম্পিউটারকে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা টার্ম এখানে ইউজ হয়, একটা হচ্ছে এসএমপি এবং আরেকটা ডিএসএম। এসএমপি হচ্ছে সিমেট্রিক মাল্টি প্রসেসিং এবং একটা ডিস্ট্রিবিউটেড শেয়ার মেমোরি।
তো যেসব সুপার কম্পিউটার এবং বড় ধরনের কম্পিউটার ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় একসাথে অনেকগুলো প্রসেসিং থাকে, যেগুলো আমরা সিমেট্রিক মাল্টি প্রসেসিং বা এসএমপি বলে। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড শেয়ার মেমোরি এবং ডিএসএম ডিজাইন, মানে একটা মেমোরি একটা জায়গায় সার্ভার রেখে অনেক জায়গা থেকে ওই মেমোরিটাকে শেয়ার করে কাজ করা হয়, এসএমপি এবং ডিএসএম। এটা একটা সুপার কম্পিউটিং সিস্টেমের ইমেজ। তাহলে আমরা যে 3 ধরনের কম্পিউটিং সম্বন্ধে বেসিক আইডিয়া জানলাম, মাইক্রো কম্পিউটার, মিড রেঞ্জ কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এর পরের ধাপে হচ্ছে যে নেক্সট আরো কি আপডেটেড কম্পিউটিং সিস্টেম আবিষ্কার হবে সেটা নিয়ে একটা আলোচনা, যা লেখা আছে নেক্সট ওয়েভ অফ কম্পিউটিং। এটার ক্ষেত্রে হচ্ছে ইন্টার কানেক্টিং মাইক্রোপ্রসেসর টু ক্রিয়েট মিনি সুপার কম্পিউটার। কারণ কি, কারণ একসাথে যদি অনেকগুলো কম্পিউটারকে আমরা ইন্টার কানেক্টেড ওয়েতে ব্যবহার করি প্যারালাল করে ইন্টার কানেক্টেড নেটওয়ার্কে, তাহলে একসাথে ছোট ছোট কম্পিউটারগুলো মাইক্রো কম্পিউটারও একসময় মিনি মিনি কম্পিউটারগুলো একসময় মাইক্রো প্রসেসরগুলো একসময় মিনি সুপার কম্পিউটার হিসেবে কাজ করতে পারে। ইন রিয়েলিটিতে এগুলো প্রতিষ্ঠানে ব্যবহার হয়, কর্পোরেট প্রতিষ্ঠানে, এবং তারা প্রত্যেকেই ইন্টারনেটে এবং তাদের মেইন সার্ভারের সাথে কানেক্টেড থাকে এবং তাদের কম্পিউটিং ক্যাপাসিটি অনেক বেশি স্পিডি হয় এবং বাউন্ডারি মডার্ন অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট এই বাউন্ডারিকে এক্সিট করে যাওয়ার মতন ক্যাপাসিটি থাকে। তো এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গ্রিড কম্পিউটিং আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। দুইটা একসাথে বললে আমরা হচ্ছে গ্রিড কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। এটি স্পেশাল টাইপ অফ প্যারালাল কম্পিউটিং সিস্টেম দ্যাট কম্পিউটিং উইথ সিপিইউ, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই এবং নেটওয়ার্ক ইন্টারফেস, অ্যান্ড অনেক ক্ষেত্রে এই সব কিছু সহ একসাথে অ্যাট সো ফোর্থ। কারণ দেখা যায় যে আমরা একটা কম্পিউটারে কানেক্টেড থাকি মেইন সার্ভারের সাথে, ওইটা ডাটা প্রসেসিং হয়, প্যারালাল কানেকশন থাকে, আবার ওইটা দেখা যায় আমাদের ইন্টারনেটের শেয়ারিং করে, প্রিন্টার শেয়ারিং করে, ডাটা ওয়্যার হাউস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে শেয়ার করে, মানে স্টোরেজ ডিভাইসকে শেয়ার করে, অনেক ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইও শেয়ার করে। এই যে শেয়ার্ড বেসিসে সবকিছু হচ্ছে, সরি এই ক্লাসের মধ্যে একটা কল ঢুকে গেছে, ইন্টারনেট কল, এটা ধরতে হয়েছে আর কি। তো আমরা যে আলোচনায় ছিলাম যে ডিস্ট্রিবিউটেড আর গ্রিড কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের জেনারেল পারপাস প্যারালাল কম্পিউটিং সিস্টেমের সুবিধা হচ্ছে যে আমরা কমপ্লিট কম্পিউটিং সিস্টেমটাকে শেয়ার করতে পারি, অনবোর্ড করতে পারি সিপিইউ সিস্টেম, স্টোরেজ সিস্টেম, পাওয়ার সাপ্লাই, নেটওয়ার্ক ইন্টারফেস, এবং এই সবগুলোকে একসাথেও করা যেতে পারে টু কানেক্টেড টু এ নেটওয়ার্ক, প্রাইভেট, পাবলিক এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়াইডলি ইউজ করতে পারি। তো দুইটা পার্ট এখানে আমাদের হচ্ছে একসাথে স্টোরেজ এবং বাকিগুলোকে শেয়ার করা, আর সাথে হচ্ছে আমাদের কম্পিউটিং স্পিডটাকে রিঅ্যারেঞ্জ করে বাড়িয়ে নেয়। তাহলে এই নেক্সট ওয়েভ কম্পিউটিং এর ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজ কি, ডিস্ট্রিবিউটেড মডেল সিস্টেম আমরা একটা কম্পিউটারে কাজ করেও আসলে অনেকগুলো হার্ডওয়্যার অন্যান্য কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে কম্বাইন্ড ওয়েতে ইউজ করতে পারি,
প্রডিউস করতে পারি, একসাথে অনেক ইনফরমেশন মাল্টি প্রসেসিং সিস্টেমে সুপার কম্পিউটারে কানেক্টেড থাকা যায়। পাশাপাশি হচ্ছে সিগনিফিকেন্টলি লো কস্টে, কারণ কি আমরা যখন একসাথে অনেকগুলো কম্পিউটারকে ওই ডাটা এবং প্যারালাল শেয়ার করি তখন কস্টগুলি শেয়ারিং হয়ে যায়, তাহলে টোটাল এন্টারপ্রাইজে সিগনিফিকেন্টলি কস্টটা লোয়ার হয়। কম্পিউটারের এই পুরো সিস্টেমটাকে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে চাইলে আমাদের কম্পিউটিং সিস্টেমটাকে আগে জানা দরকার, এবং কম্পিউটিং সিস্টেমের সাথে ইফেক্টিভ ইউজ অফ ম্যানেজমেন্ট অফ কম্পিউটার। কারণ আমরা যেই নেটওয়ার্কে বা যেই টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের আন্ডারে কাজ করছি ওইখানে প্রপার কাজ করতে চাইলে আমাদের টেকনিক্যাল নোহাউগুলিকে গ্রো করতে হবে, এবং ওইখানে ইলেকট্রনিক ডিভাইস পারফরমেন্স, তারপর ভ্যারাইটি অফ ইনফরমেশন প্রসেসিং, কম্পিউটার সিস্টেম, ইন্টার রিলেটেড ইন্টারকানেক্টেড কম্বিনেশন অফ কম্পোনেন্টস, বেসিক প্ল্যাটফর্ম, এবং ফাংশন অফ ইনপুট প্রসেসিং আউটপুট স্টোরেজ অ্যান্ড কন্ট্রোল। আমরা একদম শুরুতে যে কথাটা বলেছিলাম এই সবকিছু মিলেই আমাদের আসলে একটা কম্পিউটিং সিস্টেম। এই সিস্টেমে বেসিক ফাংশনগুলি কাজ করে ইনপুট প্রসেসিং আউটপুট স্টোরেজ অ্যান্ড কন্ট্রোল। আমরা যেটা বললাম একটু আগে কম্পিউটিং সিস্টেমের কনসেপ্ট, লেফট সাইডে আছে ইনপুট, রাইট সাইডে আউটপুট, মাঝখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে যেখানে পুরো প্রসেস হচ্ছে, আর আউটপুট আছে এখানে। আর আমাদের এখানে নিচে একটা পার্ট আছে যেখানে আমরা স্টোরেজ ডিভাইস রেখেছি, বাট এখানে ফাইনালি কন্ট্রোল পার্টটা এখানে ইন্টারকানেক্টেড উইথ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেপারেটলি এখানে কন্ট্রোল মেকানিজম ডিজাইন করা নেই। তাহলে ইনপুটের ক্ষেত্রে কিছু ডিভাইস আমরা ব্যবহার করব, যেমন কিবোর্ড থাকে, টাচ স্ক্রিন থাকে, পেন থাকে, ইলেকট্রনিক মাইক থাকে, অপটিক্যাল স্ক্যানার থাকে, এরকম ভেরিয়াস টাইপ অফ ডিভাইস দিয়ে আমরা ইনপুট করি বা আমাদের ডাটা ইনফরমেশন গুলোকে আমরা সিস্টেমে প্রসেসিং এর জন্য প্রোভাইড করি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সংক্ষেপে সিপিইউ এর মধ্যে আমাদের পুরো সিস্টেমটাকে প্রসেস করে ইন্টারকানেক্টেড করে সিপিইউ থেকে অ্যালগোরিদম লজিক ইউনিট বা অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা দিয়ে আমাদের প্রসেসিং করা হয়। প্রসেসিং করে ইনফরমেশনটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী ফাইনালি আউটপুটের জন্য রেডি থাকে। ফাইনাল আউটপুট ডিভাইসগুলো কি কি? আউটপুট ডিভাইসের ভিডিও ডিসপ্লে ইউনিট, প্রিন্টার, অডিও রেসপন্স ইউনিট, আদার প্রিন্টেবল ফর্ম অর এনি আদার ডিসপ্লে ফর্ম। They convert electronic information produced to computing system into human intelligible and presentation to end user. Finally আমাদের এই আউটপুটটাকে স্টোর করার প্রয়োজন হয় ফাইনালি ফিউচার ইউজের জন্য, ফিউচার রিকোয়ারমেন্টের জন্য। স্টোরেজ ফাংশন অফ কম্পিউটার সিস্টেম টেক্স প্লেস ইন দ্য স্টোরেজ সার্কিটস অফ কম্পিউটার প্রাইমারি স্টোরেজ ইউনিট বা মেমোরি। মেমোরির পরবর্তী পার্ট হচ্ছে সেকেন্ডারি মেমোরি সাপোর্টেড বাই সেকেন্ডারি স্টোরেজ পার্ট ডিভাইসেস অ্যান্ড ম্যাগনেটিক ট্যাপ ডিস্ক, অপটিক্যাল ট্যাপ ডিস্ক, এবং ফাইনালি হার্ড ড্রাইভ। Those devices storage data and software instruction needed for processing. Computer processors may also include storage memory circuitry, say cache memory, high speed memory, storage instruction and data element. তাহলে মেমোরির কতগুলি পার্ট, যেটা আমাদের একদম ভোলাটাইল, নন ভোলাটাইল এবং স্টোরেজ প্রাইমারি সেকেন্ডারি সব পার্টগুলো একসাথে কাজ করে। ফাইনালি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কন্ট্রোল সিপিইউ, control component of the computer system. It register into the circuits integrate with software instruction, transmit direction to control activities. তো এইটুকু পর্যন্ত আমাদের হচ্ছে কম্পোনেন্ট গুলো। এই কম্পোনেন্ট গুলো শেষ করলে তারপর আমরা নেক্সটে যেতে পারবো। আমার একটু সময় লাগবে 15 মিনিট। স্যার এই তাহলে প্রসেসিং আর আমি একটু কন্ট্রোল স্যার মিউট করি সিপিইউ তারপরে এর দুইটা বলতে কাজ দেখতে পাচ্ছি স্যার, এটা যদি একটু বুঝাই দিতেন। সিপিইউ এর দুইটা পার্ট কাজ দেখতে পাচ্ছি, একটা প্রসেসিং একটা কন্ট্রোল। স্যার এই দুইটা যদি একটু স্পেসিফাই করে দিতেন একটু। হ্যালো, একটু ইন্টারাপ্ট হয়েছে, আপনার কোশ্চেনটা একটু আবার করতে হবে প্লিজ। স্যার এই প্রসেসিং আর কন্ট্রোল, স্যার এখানে দুইটা কাজ দেখতে পাচ্ছি, দুইটার মধ্যেই সিপিইউ বিষয়ে লেখা আছে। স্যার এই দুইটা যদি একটু বলে দিতেন আর একবার।
ও প্রসেসিং এর পার্টটা হচ্ছে যে আমরা যেটাকে ডিজাইন করব, আমরা এর আগে ক্লাস আলোচনা করেছি সিস্টেম একটা ইন্টার রিলেটেড কাজের সাথে বা একটা টার্গেটেড অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য কম্পিউটার সিস্টেমকে আমরা ব্যবহার করি। কম্পিউটার সিস্টেম যখন ব্যবহার করি, সিস্টেমের যেন ইরর এবং ইফিসিয়েন্সি লেভেলটা প্রাইমারি থেকে আমাদের আপ টু দা মার্ক অ্যাক্টিভিটিস ডেলিভারি করতে পারে, এই জন্য আমাদের কিছু কন্ট্রোল মেকানিজম ডেভেলপ করতে হয়। এই কন্ট্রোল মেকানিজম ডেভেলপ করলে আমাদের তো প্রসেসিং এর পার্টেই কন্ট্রোলটা করতে হবে, এই জন্য কন্ট্রোল ইউনিটটা সিপিইউ এর সাথে আসলে কানেক্টেড। যেমন উপরে আমরা বলছি প্রসেসিং, ওখানে বলা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আবার নিচেও কিন্তু বলা আছে যে কন্ট্রোল ইউনিট এর সিপিইউ ইজ দ্য কন্ট্রোল কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম। কারণ আমার যেখানে প্রসেসিং হচ্ছে ওইখানে আমার কিছু কন্ট্রোল মেকানিজম নিতে হবে। ওখানে টাইমের কন্ট্রোল হতে পারে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর ইউনিটের কম্বিনেশনের কন্ট্রোল হতে পারে, প্রোডাক্ট মিক্সিং এর কন্ট্রোল হতে পারে, তারপর হচ্ছে ডাটাবেজের কন্ট্রোল হতে পারে। সবকিছুর জন্য আমরা আলাদা আলাদা কিছু কিছু সফটওয়্যার ব্যবহার করি বা অ্যাপ্লিকেশন ব্যবহার করি। অ্যাপ্লিকেশনগুলি কন্ট্রোল মেকানিজমের কম্পোনেন্ট। তো অ্যাপ্লিকেশন তো আলটিমেটলি আমাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথেই কাজ করতে হবে, কারণ ওইটা ছাড়া তো আর কেউ অনেক ইনস্ট্রাকশন বুঝবে না। কম্পিউটার ইনস্ট্রাকশন বোঝার একমাত্র ইউনিট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। জি স্যার। নামাজের জন্য এখানে এখানে নিচেই লেখা আছে, দেখেন লেখা আছে যে ইটস রেজিস্টার অ্যান্ড আদার সার্কিটস ইন্টারপ্রিট সফটওয়্যার ইনস্ট্রাকশনস অ্যান্ড ট্রান্সমিট ডিরেকশনস অ্যান্ড কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য আদার কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার সিস্টেম। মানে ওই সিপিইউ সাথে আসলে আমাদের এটা কানেক্টেড। এরপর হচ্ছে কম্পিউটার প্রসেসিং স্পিড, এটা আমরা অনেকেই জানি। শুরু হয় কি দিয়ে? প্রসেসিং স্পিডের পার্ট হচ্ছে প্রথমে মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছিল, তারপরে মাইক্রো সেকেন্ড, তারপরে ন্যানো সেকেন্ড, আস্তে আস্তে এটা আরো বাড়ছে। এখন আমরা এটাকে একটা পর্যায়ে হার্টস দিয়ে কম্পিউটার প্রসেসিং স্পিডটাকে কম্পিউট করতাম, এখন আমরা করি বিট বাইট দিয়ে। এবং প্রসেসিং স্পিডটাকে এখনো গিগা হার্টসে কম্পিউট করা হয়, সেটা হচ্ছে প্রসেসিং ইউনিটের ভিতরে। তাহলে আমাদের ইউনিটগুলোকে একটু নিজেদের বোঝার জন্য, যে একদম প্রাইমারিলি করা হতো আর্লি কম্পিউটিং সিস্টেম প্রসেসিং স্পিডস আর মেজার্ড অ্যাজ মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড কি? 1 সেকেন্ডের 1,000 ভাগের 1 ভাগ। তারপরে ছিল হচ্ছে মাইক্রো সেকেন্ড। এখন নাও কম্পিউটার অপারেট ইনটু ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড আরো বড়, বিলিয়ন পার্ট অফ সেকেন্ড। অ্যান্ড দ্য নেক্সট পার্ট ইজ মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, সেটাকে সংক্ষেপে MIPS বলে। আর আমরা যদি আমাদের লোকাল আমাদের আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টে বলি, সেটা হচ্ছে অ্যানাদার মেজার অফ প্রসেসিং স্পিড ইজ মেগাহার্টজ, তারপর হচ্ছে গিগাহার্টজ। তাহলে মেগাহার্টজ হচ্ছে কি আমাদের মেগাহার্টজের ক্ষেত্রে কি? বলছে যে মিলিয়নস অফ সাইকেল পার সেকেন্ড। গিগাহার্টজের ক্ষেত্রে বিলিয়নস অফ সাইকেল পার সেকেন্ড। আমি একটু হাইলাইট করে রাখি, এগুলো আমাদের MCQ-তে থাকতে পারে। আমরা এই থিওরিটা পড়লাম না, কারণ এই মোরের থিওরি আমাদের আসলে কখনো পড়তে হয় নাই, আমরা কখনো কোশ্চেনও পাইনি, এই জন্য এই থিওরিটাতে আর যাচ্ছি না। মানে থিওরিটা নিয়ে আলাদা করে অনেক বিতর্কও আছে। তো আমরা আমাদের হার্ডওয়্যারের যে পার্টটুকু দেখার চেষ্টা করলাম আজকে, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার কিনা। আর এটার সাথে হচ্ছে যে আমাদের পরবর্তী পেরিফেরাল ডিভাইসগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা একটা সংক্ষিপ্ত শেয়ার করে নেই। মানে আজকে হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি শেষ করব, আমার একটু বাইরে যেতে হবে, একটা কাজ আছে। আজকে 5টা 45 পর্যন্ত না গিয়ে আমরা 5টা 15-এর মধ্যে শেষ করি, আমরা এরপরে নামাজ পড়ে নিব নি আর কি। অন্য সময় তো আমরা একটা নামাজের ব্রেক দিই 15 মিনিট, ওইখানেও 15 মিনিট সময় নষ্ট হয়। আমরা এদিকে একটু আগে শেষ করব, আমার নিজের একটু পার্সোনাল একটা আর্জেন্সি আছে। তাহলে কম্পিউটার সিস্টেমের আমরা প্রথম পার্ট যেটা দেখলাম, ব্রিফ হিস্ট্রি অফ কম্পিউটার হার্ডওয়্যার।
এইটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে শেয়ার করতে পারেন, তাহলে আমরা একটু নিজেদের আইডিয়াগুলো আর একটু ক্লিয়ার করতে পারবো। কি কোনো কোশ্চেন নাই, কোনো মেসেজ নাই? আচ্ছা, কোনো ইনফরমেশন মেসেজ না থাকলে তাহলে হয়তো আমরা চাইলে শেষ করতে পারি। নেক্সট দিন আমি এটা মেইল করে দিচ্ছি, নেক্সট দিন আমরা সেকশন 2টা কমপ্লিট করব, সাথে কিছু এমসিকিউ। স্যার জি, শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। স্যার আজকে যে মানে আমাদের যে লেসনটা পড়ানো হলো স্যার, আমাদের ম্যানুয়ালের সাথে মানে স্যার ধরতে গেলে খুবই কম মিল স্যার। তো আমরা আপনি পড়ানোর পরে স্যার যখন আমরা ম্যানুয়ালে আর একটু পড়ে নেই তাহলে স্যার বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়। জি 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 জি, সেই আমি ক্ষেত্রে এটা স্যার মেইল করে দিচ্ছি আপনাদেরকে, অসুবিধা নেই। ধন্যবাদ। জি। আর কোনো কমেন্টস মনে হয় নেই নাকি? ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লোজ করি, আমরা নেক্সট দিন এটা কভার করে নিব আর কি। আজকে একটু আমরা আর্লি শেষ করছি।